আচ্ছা দেখ, বাস্তব সংখ্যা প্রথমে বাস্তব সংখ্যার মধ্যে যেটা প্রথমে শিখতে হয় সেটা হচ্ছে স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা কোনগুলা? স্বাভাবিক সংখ্যা বা ইংলিশে হচ্ছে ন্যাচারাল নাম্বার, এগুলো হচ্ছে 1 2 3 4 5 6 7 যেগুলো গণনা কাজে লাগে সেগুলা, এক থেকে শুরু করে ইনফাইনাইট পর্যন্ত এসব সংখ্যাগুলোকে স্বাভাবিক সংখ্যা বলে। 2 নম্বর হচ্ছে অখণ্ড সংখ্যা, ইংলিশে হোল নাম্বার। আচ্ছা, স্বাভাবিক সংখ্যার মধ্যে শূন্য পড়েনি, শূন্য স্বাভাবিক সংখ্যা নয়। অখণ্ড সংখ্যার মধ্যে স্বাভাবিক সংখ্যার মধ্যে যেসব সংখ্যা আছে সেগুলা প্লাস শূন্য। অখণ্ড সংখ্যার মধ্যে শূন্য থেকে শুরু করে ইনফাইনাইট পর্যন্ত। 3 নম্বর পূর্ণ সংখ্যা বা ইন্টিজার নাম্বার। পূর্ণ সংখ্যা বা ইন্টিজার নাম্বার এর দুটো ভাগ আছে। সংখ্যা রেখা তার ডান দিকে, সংখ্যা রেখার ডান দিকে যেগুলা সেগুলো হচ্ছে ধনাত্মক, ধনাত্মক পূর্ণ সংখ্যা। আর -1 -2 বাম দিকে যেগুলো সেগুলো হচ্ছে ঋণাত্মক পূর্ণ সংখ্যা। তো শূন্য হচ্ছে এরকম পূর্ণ সংখ্যা যেটা ধনাত্মক নয় আর ঋণাত্মক নয়, শূন্য এমনি শুধু পূর্ণ সংখ্যা। আচ্ছা, এই পূর্ণ সংখ্যার মাঝে অনেক সংখ্যা আছে, ঠিক আছে, যেগুলা কে বলা হয় ভগ্নাংশ সংখ্যা। তো সেইগুলা এবং পূর্ণ সংখ্যা সব মিলিয়ে একটা সংখ্যা হয়, তার নাম মূলদ সংখ্যা। মূলদ সংখ্যার একটা সংজ্ঞা হয়, যে সব সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যায় সেসব সংখ্যাকে মূলদ সংখ্যা বলে। এখানে পি আর কিউ দুজনই কি হবে? পূর্ণ সংখ্যা হবে। পি আর কিউ উভয়ই পূর্ণ সংখ্যা। পি আর কিউ উভয়ই পূর্ণ সংখ্যা, আর কিউ নট ইকুয়াল টু 0, অর্থাৎ কিউ শূন্য হওয়া যাবে না। সেই সব সংখ্যাকে বলে p/q, আর p/q আকারে সেই সব সংখ্যাকে বলে মূলদ সংখ্যা। যেরকম যদি আমি পূর্ণ সংখ্যার কথা বলি, যেগুলো ধরো 3 একটা মূলদ সংখ্যা, ঠিক আছে। 3 কে যদি আমি p/q আকারে প্রকাশ করি, 3/1 লিখতে পারি, তাই তো। এখানে p হচ্ছে 3 আর q হচ্ছে 1, ঠিক আছে। বা যে কোনো ভগ্নাংশ সংখ্যা, যেরকম ধরো 2/3, 1/2, এগুলা সব মূলদ সংখ্যার মধ্যে পড়ে। এরপরে যেটা আছে অমূলদ সংখ্যা। অমূলদ সংখ্যা সবচেয়ে ইম্পর্টেন্ট।
অমূলদ সংখ্যা কি? যেসব সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না তাদের অমূলদ সংখ্যা বলে। আর এখানে পি আর কিউ সেই সেম, পি আর কিউ দুজনেই কি থাকতে হবে? পূর্ণ সংখ্যা থাকতে হবে, আর কিউ শূন্য হওয়া চলবে না। কিউ নট ইকুয়াল টু 0। ঠিক আছে, এর উদাহরণ কি হবে? এর উদাহরণ হবে রুট, রুট দিয়ে যেসব সংখ্যা, আচ্ছা, যেগুলো পূর্ণবর্গ সংখ্যা, যেরকম একটা পূর্ণবর্গ সংখ্যা, 4 একটা পূর্ণবর্গ সংখ্যা, 9 একটা পূর্ণবর্গ সংখ্যা, 16, তাই না? 1 হচ্ছে 1 স্কয়ার, 4 হচ্ছে 2 স্কয়ার, 9 হচ্ছে 3 স্কয়ার, 16 হচ্ছে 4 স্কয়ার, এরকম যত আছে পূর্ণবর্গ, অর্থাৎ কারোর কোন একটা সংখ্যার বর্গ, এগুলা বাদ দিয়ে অর্থাৎ এর মাঝে কতগুলো সংখ্যা আছে? 1 আর 4 এর মাঝে 2 আছে, 3 আছে, 4 আর 9 এর মাঝে আছে 5, 6, 7, 8। এগুলাকে যদি আমি বর্গমূল করি, অর্থাৎ রুট বসাই, √2, √3, √5, √6, √7, √8, এগুলা হবে কি? অমূলদ সংখ্যা। এগুলো হচ্ছে অমূলদ সংখ্যা, কারণ এর মান একটা নির্দিষ্ট নেই, দশমিকের পরে চলতে থাকে অনেক বড় একটা মান, সেগুলোকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না। এটা তো একটা উদাহরণ। আরেকটা উদাহরণ হচ্ছে অনাবৃত দশমিক সংখ্যা। অনাবৃত অসীম দশমিক সংখ্যা। এগুলো হবে কি সংখ্যা? অমূলদ সংখ্যা। উদাহরণ যেরকম 0.101001000 চলতে থাকবে এরকম। অনাবৃত অর্থাৎ একই প্যাটার্ন বারবার ঘুরে আসছে, একের পরে একটা শূন্য, তারপর একের পরে দুটা শূন্য, একের পরে তিনটা শূন্য, তারপর একের পরে চারটা শূন্য, এরকম বাড়তে থাকবে শূন্য সংখ্যা, এর কোনো শেষ নেই, অসীম পর্যন্ত চলতে থাকবে। এগুলা কি সংখ্যা হবে? অমূলদ সংখ্যা। আরো উদাহরণ আছে এরকম টাইপের, তুমি নিজে থেকে বানাতে পারো। ঠিক আছে, তো এতক্ষণ যা কিছু আলোচনা হয়েছে, স্বাভাবিক সংখ্যা, অখণ্ড সংখ্যা, পূর্ণ সংখ্যা, মূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা, সবকিছু মিলে সংখ্যার যে বিশাল বড় একটা পরিবার তৈরি হয়, সেই পরিবারের নাম হচ্ছে বাস্তব সংখ্যা। অর্থাৎ বাস্তব সংখ্যাকে যদি আমি ভাগ করি, এক পাশে পাবো অমূলদ, এক পাশে পাবো মূলদ। এই মূলদকে আবার দুভাগে ভাগ করা যায়, একটাকে বলবো দশমিক বা ভগ্নাংশ সংখ্যা, আরেকটা হবে পূর্ণ সংখ্যা। এই পূর্ণ সংখ্যার আবার দুটা ভাগ, ধনাত্মক, ঋণাত্মক। ধনাত্মক পূর্ণ সংখ্যার মধ্যেই ধনাত্মক পূর্ণ সংখ্যা গুলাকেই কি বলে? স্বাভাবিক সংখ্যা। ধনাত্মক পূর্ণ সংখ্যা যেগুলো হয়, মানে 1, 2, 3, 4, ধনাত্মক পূর্ণ সংখ্যা শুধু কি না, আমরা স্বাভাবিক সংখ্যা হিসেবে চিনি 1, 2, 3, 4, মানে সেখানে কোনো গল্প নেই চিহ্নের, প্লাস মাইনাস এরকম কোনো চিহ্নের গল্প নেই।
আমি ধনাত্মক পূর্ণ সংখ্যাকেও কোনো চিহ্ন না দিয়ে লিখতে পারি। প্লাস 1 কে লিখতে পারি 1, প্লাস 2 কে লিখতে পারি 2, বোঝাচ্ছে যে তার সামনে প্লাস আছে। মনে রাখার জন্য ধনাত্মক যে পূর্ণ সংখ্যাগুলো থাকবে সেগুলো হবে স্বাভাবিক সংখ্যা। আর একটা জিনিস আছে কি, শূন্য, তাই তো? পূর্ণ সংখ্যার মধ্যে শূন্য পড়ে। এই স্বাভাবিক সংখ্যা আর শূন্য দুজন মিলে কি তৈরি হয়? এই দুজন মিলে তৈরি হয় অখণ্ড সংখ্যা। বুঝা গেল বাস্তব সংখ্যা। আচ্ছা, কোষে দেখি 1.1 খুলো। প্রথম যে প্রশ্নটা আছে মূলদ সংখ্যা কাকে বলে লিখি। 4টি মূলদ সংখ্যা লিখি। আমি লিখে দিয়েছি মূলদ সংখ্যা কাকে বলে, বইতেও আছে সংজ্ঞা। যেসব সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় তাকে মূলদ সংখ্যা বলে। তাহলে মূলদ সংখ্যার সংজ্ঞা, মূলদ সংখ্যা কোষে দেখি 1.1। প্রশ্ন, মূলদ সংখ্যা কাকে বলে? যেসব সংখ্যাকে পি বাই কিউ, এখানেই লিখে দিবে যেখানে পি ও কিউ পূর্ণ সংখ্যা আর কিউ নট ইকুয়াল টু 0 আকারে প্রকাশ করা যায় তাদের মূলদ সংখ্যা বলে। 4টা উদাহরণ দিতে বলছে, 4টা মূলদ সংখ্যা। তাহলে উদাহরণ, সবচেয়ে সিম্পল উদাহরণ 1 2 3 4 দিয়ে দিলেই হয়। 1 2 3 4, কারণ এগুলো প্রত্যেকেই মূলদ সংখ্যা, বা যেগুলো ভগ্নাংশ সংখ্যা লিখতে পারেন। এরপরে প্রশ্ন দেখো, শূন্য কি একটি মূলদ সংখ্যা? শূন্যকে পি বাই কিউ আকারে, যেখানে পি ও কিউ পূর্ণ সংখ্যা এবং কিউ নট ইকুয়াল টু 0, এবং পি ও কিউর মধ্যে এক ছাড়া যে কোনো সাধারণ উৎপাদক না থাকে, এই আকারে প্রকাশ করি। আচ্ছা, তাহলে শূন্য একটা মূলদ সংখ্যা, অবশ্যই, তাই তো? শূন্য একটা মূলদ সংখ্যার মধ্যেই পড়ে। শূন্য হবে কি, লিখবে উত্তর হ্যাঁ, শূন্য একটি মূলদ সংখ্যা। শূন্যকে যদি পি বাই কিউ আকারে প্রকাশ করা হয় তাহলে শূন্য সমান আমি লিখতে পারি 0/1, 0/1। এখানে পি হচ্ছে, এইটা হচ্ছে পি আর এটা হচ্ছে কিউ, পি বাই কিউ আকারে প্রকাশ করা হয়, তাই না? শূন্যকে 0/1 লিখতে পারি। এরপরে দেখো নিচের মূলদ সংখ্যাগুলিকে সংখ্যা রেখায় স্থাপন করি। 7 -4, আচ্ছা 3 থেকে তোমরা প্রত্যেকে আলাদা আলাদা করে কি করবে, সংখ্যা রেখা তৈরি করবে, দিয়ে প্রতিটার জন্য আলাদা আলাদা করে উত্তর লিখবে। আমি একটাতে দেখিয়ে দিচ্ছি। 0 1 2 প্রথমটা যেটা আছে 7,
এই বিন্দুটা হবে 7। ঠিক আছে, এটা 1 এর দাগের উত্তর, 2 দাগের 3 এর দাগের 1। তারপরে যেটা বলছে -4, -4 কোথায় আছে? এইখানটায় -4। এরপর দেখো 3/5, 3/5, 3/5 এর মান যদি আমি বিশ্লেষণ করে দেখি, 3/5, 3/5 এটা 0 থেকে বড় আর 1 এর থেকে ছোট, অর্থাৎ 0 আর 1 এর মাঝে থাকবে। 0 থেকে বড়, 1 এর থেকে ছোট। কেন? এটা একটা প্রকৃত ভগ্নাংশ, প্রকৃত ভগ্নাংশে কি হয়? লব ছোট, হর বড়। ঠিক আছে, যতক্ষণ না পর্যন্ত লব আর হর একই হচ্ছে ততক্ষণ তার মান 1 হবে না। অর্থাৎ 5/5 এর মান কত হবে? 1। এটা তো তার থেকে ছোট, 3/5, অর্থাৎ এটা 1 এর থেকে ছোট। এটাকে স্থাপন করতে গেলে 0 থেকে 1 পর্যন্ত যে দৈর্ঘ্যটা আছে তাকে 5 ভাগে ভাগ করব, সমান 5 ভাগে ভাগ করার পরে দেখো 1 2 3 4 5, তার মধ্যে 3টা নেব, 0 থেকে শুরু করে 1 2 3, এইখানে হবে 3/5। বুঝা গেল? তারপরে 9/2। আচ্ছা, 9/2 কে যদি বিশ্লেষণ করে দেখো, 9/2 এটা একটা অপ্রকৃত ভগ্নাংশ, তাই তো, যার লব বড় হর ছোট। এটা যদি আমি মিশ্র আকারে আনি তাহলে 2 4 8, 4 পূর্ণ 1 এর 2, তাহলে বুঝা যাচ্ছে এর মান কত থেকে বড় হবে? 4 এর থেকে বড় হবে। তাহলে 4 এর থেকে বড় 9/2 আর 5 এর থেকে ছোট, অর্থাৎ 4 আর 5 এর মাঝে হবে। আর এখানে হর কত আছে? 2, তাহলে একে কত ভাগ করব? 2 ভাগ। এইটা হবে 9/2। যাচ্ছে বাদ বাকি গুলা এরপরে একটা সংখ্যা রেখা আঁকতে হবে। তাহলে দেখো 2/9, 2/9, 0 1 2 -1 -2। আচ্ছা, 2/9 এটাও একটা প্রকৃত ভগ্নাংশ। 2/9 প্রকৃত ভগ্নাংশ। প্রকৃত ভগ্নাংশ সব কোনখান থেকে কোনখানের মধ্যে পড়ে? 0 থেকে 1 এর মধ্যে। যত প্রকৃত ভগ্নাংশ আছে সবাই 0 থেকে 1 এর মধ্যে, অর্থাৎ এটা 0 থেকে বড়, 1 এর থেকে ছোট। তাহলে 0 আর 1 এর মধ্যে হর কত? 9। আমি একে 9 ভাগে ভাগ করব। 1 2 3 4 5 6 7 8 9, তার মধ্যে 2 হর, এটা হবে 2/9। 11/5, 11/5, 11/5 থেকে যদি আমি মিশ্রতে আনি কি হবে? 5 2 10, 2 পূর্ণ 1 এর 5, অর্থাৎ এটা 2 এর থেকে বড়, 3 এর থেকে ছোট। 2 এর থেকে বড়, 3 এর থেকে ছোট। তো এটার জন্য শূন্য 1 2 2 এর থেকে বড় আর হর কত? 5, তাহলে একে 5 ভাগে ভাগ করব। আচ্ছা, এটা বলে দিই, 5 ভাগে ভাগ করতে গেলে মাঝখানে কতগুলো দাগ কাটবো? 4টা। ঠিক আছে, 1 2 3 4, 5 ভাগে ভাগ হয়েছে। 11/5, অর্থাৎ 2 গুণ 1 এর 5, তাহলে প্রথম একটাই 11/5। আরেকটা আছে কি? -13/4, -13/4, 0 1 -1 -2 -3 -4, আর এদিকে +1।
-13/4 একে যদি আমি মিশ্র আকারে আনি 4 3 12 3 পূর্ণ 1/4 3 পূর্ণ 1/4 এটা বুঝাই যাচ্ছে কার থেকে বড় হবে -4 এর থেকে বড় আর -3 এর থেকে ছোট -4 এর থেকে বড় -3 এর থেকে ছোট তাহলে হর 4 আছে 4 ভাগে ভাগ করব 3 পূর্ণ 1/4 তাহলে এটা হবে -13/4 ঠিক আছে এগুলো আগে করেছো এতটাই কঠিন না এটা এর পরের প্রশ্ন দেখো নিচের প্রতিটি ক্ষেত্রে মূলদ সংখ্যা দুটির মধ্যে একটি মূলদ সংখ্যা লিখে ও সংখ্যা রেখায় বসে আচ্ছা এখানে যেগুলো আছে 4 5 1 2 1/4 1/2 এটা করার জন্য যেহেতু বলছে মাঝের যে কোনো একটা মূলদ সংখ্যা নিতে তো মাঝের সংখ্যাটাই নিয়ে নেবে অর্থাৎ দুজনের মাঝের সংখ্যা আচ্ছা দুজনের মাঝের সংখ্যা বলতে তাদের গড় বুঝে দুজনের মাঝের সংখ্যা হচ্ছে তাদের গড় আর গড় বার করতে গেলে একটা সাধারণ সূত্র 4 এর দাগের 1 দুটাকে যোগ 4 + 5/2 9/2 4 পূর্ণ 1/2 এইটা হবে 4 আর 5 এর মধ্যে একটা মূলদ সংখ্যা তারপর দেখো দুইটা 1 আর 2 তাহলে এদের গড় হবে 1 + 2/2 অর্থাৎ 1 আর 2 কত হয় 3 3/2 অনেক পূর্ণ 1/2 তারপরেরটা কি হবে 1/4 যুক্ত 1/2/2 4 আর 2 এর লসাগু কত 4 তাই তো তাহলে 1 আর 2 দুগুণে 4 তাহলে 2 একে 2/2 3/4/2 3/4 গুণিত 1/2 3/8 তারপরটা দেখো 4 একটা -1 আর হাফ -2 এদের লসাগু 2 -2 + 1/2 -1 + 1 কত হয় -1 -1/2/2 সমান -1/2 গুণিত 1/2 সমান -1/4 ঠিক আছে এরপরে দেখো 4 দাগের 5 1 এর 4 ও 1 এর 3 1 এর 4 যুক্ত 1 এর 3/2 এদের লসাগু কত হবে 4 আর 3 এর লসাগু দুটার গুণ হবে এদের মধ্যে তো কিছু কমন নেই তাহলে 4 3 12 তো এদের লসাগু হবে 12 4 এর সঙ্গে কত গুণ হয়েছে 3 লগেও 3 গুণ হবে 3 এর সঙ্গে 4 7/12 গুণিত 1/2 7/24 ছয়টা কি আছে -2 ও -1 -2 প্লাস -1/2 -2 -1/2 -3/2 অর্থাৎ -1 পূর্ণ 1/2 এরপরে যেটা আছে 4 ও 5 এর মধ্যে তিনটি মূলদ সংখ্যা লিখে ও সংখ্যা রেখায় বসে তিনটা মূলদ সংখ্যা লিখতে বলছে
দেখো এটা করার জন্য যতগুলা বলবে, এখানে 3টা বলছে তো, লব আর হরে যদি আমি একই সংখ্যা গুণ করি, সংখ্যার কি কোনো চেঞ্জ হয়? সংখ্যার কোনো পরিবর্তন হবে না। 5-এর দাগ 4 কে আমি লিখতে পারি 4/1, মূলত সংখ্যা আকারে লিখেছি, লব আর হর আকারে, ঠিক আছে, তো p/q আকারে। আর 5 কে আমি লিখতে পারি 5/1। আমি বলছিলাম কি যে একই সংখ্যা যদি আমি হর আর লবে গুণ করি, তাহলে সেটা মানে সেই ভগ্নাংশের কোনো পরিবর্তন হয়নি, শুধু আকারে বেড়ে যায়। এখানে বলছে কি মাঝের 3টা সংখ্যা নিতে, তাহলে এক বেশি করে গুণ করব, অর্থাৎ ওপর নিচে কত গুণ করব? 4/4। এটাতেও সেম 4/4, 4×4 = 16, 16/4, আর এটা 20/4, 16/4 আর 20/4। দেখো মাঝে অনেকগুলাই সংখ্যা আছে, 3টা তো সংখ্যা আছে, 3টা সংখ্যা, তাহলে 4 ও 5-এর মধ্যে 3টি মূলদ সংখ্যা হলো 17/4, 18/4, 19/4। একই রকম ভাবে আচ্ছা এগুলো সংখ্যা রেখায় বসাতে বলছে, সংখ্যা রেখায় যদি বসাই 0 - 1 1 2 3 4 5, বুঝাই যাচ্ছে, বলেইছে যে 4 ও 5-এর মাঝে হবে, 4 ও 5-এর মাঝে, তাহলে 4 আর 5-এর মাঝে। আর হর কত? 4, তাকে 4 ভাগে ভাগ করো, 4 ভাগে ভাগ করলে এই প্রথম সংখ্যাটা এটা হবে 17/4, এটা হবে 18/4, আর এটা হবে 19/4। ঠিক আছে, সংখ্যা রেখায় দেখালে এটা হবে 17/4, এটা 18/4, এটা 19/4। এরপরে 6টা, 6টা বলছে 1 ও 2 এর মধ্যে 6টি মূলদ সংখ্যা লিখব, সংখ্যা রেখায় বসাই। 1 কে আমি লিখতে পারি 1/1, আর 2 কে আমি লিখতে পারি 2/1। 6টা বলেছে এক বেশি করে গুণ করব, 7/7, 7/7, এটা হবে 7/7, এটা হবে 14/7। এর মাঝে 6টা সংখ্যা পড়ে, 1 ও 2 এর অসংখ্য সংখ্যা পড়ে, আমি 6টাই নেব। 1 ও 2 এর মধ্যে 6টি মূলদ সংখ্যা হলো 8/7, 9/7, 10/7, 11/7, 12/7, 13/7। 6টা গেছে। এগুলাকে যখন সংখ্যা রেখায় বসাবো, স্পষ্ট বলা আছে যে 1 ও 2 এর মাঝে হবে, তাহলে 0 1 2 -1 3, আর কত আছে 7, তাহলে 7 ভাগে ভাগ করব, মাঝে 6টা দাগ, 1 2 3 4 5 6, প্রতিটা দাগেই একটা করে সংখ্যা হবে। এটা হবে 8/7, এটা হবে 9/7, এটা হবে 10/7, এটা 11/7, 12/7, 13/7। যাচ্ছে, ছোট ছোট লেখা হয়ে গেছে, বুঝা যাচ্ছে? আচ্ছা,
7টা বলছে 1/5 ও 1/4 এর মধ্যে 3টি মূলত সংখ্যা। 1/4 সরি 5 আর 1/4। এখানে 3টা বলছে, তাহলে উপর নিচে কত গুণ করবো? 4/4। আচ্ছা, এটা করার সময় খেয়াল রাখতে হবে হর একই নেই, তাহলে হর একই আনতে হবে। এর 5 আছে, এর কত আছে? 4 আছে, এদের লসাগু করতে হবে। 5 আর 4 এর লসাগু দুটো গুণ হয় 20। তাহলে এখানে 5 এর সঙ্গে কত গুণ হবে? 4, এর সঙ্গে 4 গুণ। 4 এর সঙ্গে কত গুণ হবে? আমাকে 20 বানাতে হবে। হর কত বানাতে হবে? দুজনের 20। ঠিক আছে, তাহলে এর হরের সঙ্গে 5 গুণ হবে, 5। এটা হবে 4/20, এটা হবে 5/20। এবারে এদের সঙ্গে কত গুণ হবে? উপর নিচে 4/4, কারণ মাঝে 3টা মূলত সংখ্যা দরকার। এটা হবে 16/80, এটা হবে 20/80। 1/5 ও 1/4 এর মাঝে 3টি মূলদ সংখ্যা হলো 17/80, 18/80, 19/80। ঠিক আছে, এরপর সত্য মিথ্যা বলছে। দেখো 8 দাগের, সত্য হলে টি আর মিথ্যা হলে এফ। দুটি পূর্ণ সংখ্যা যোগ বিয়োগ গুণ করে পূর্ণ সংখ্যা পাই। দুটি পূর্ণ সংখ্যা যোগ বিয়োগ গুণ। আচ্ছা, আমি যে কোনো পূর্ণ সংখ্যা নিই, দিয়ে যোগ করে দেখি কি হয়। র্যান্ডমলি লিখছি। ঠিক আছে, র্যান্ডমলি বলতে যে কোনো ইচ্ছা, যেরকম ধরো -7 একটা, আচ্ছা, আর একটা হচ্ছে -13। এদের যোগ করো, এদের যোগ করলে কি হবে? -7, -13, -20। এটাও তো একটা পূর্ণ সংখ্যা। যদি আমি বিয়োগ করি, -7, -13 কি হবে? -7 + 13 + 6। এটা একটা পূর্ণ সংখ্যা। যদি গুণ করি, -7 গুণিত -13, 13 7 91। আর এখানে মাইনাস মাইনাস গুণ হলে প্লাস হয়ে যাবে, +91। এটা একটা পূর্ণ সংখ্যা। যে কোনো পূর্ণ সংখ্যা নিয়েই যদি করো তুমি, যোগ করলেও পূর্ণ সংখ্যা পাবো, বিয়োগ করলেও পূর্ণ সংখ্যা, গুণ করলেও পূর্ণ সংখ্যা। অর্থাৎ এই যে বিবৃতিটা আছে, এই যে বক্তব্যটা আছে, এটা সত্য। ঠিক আছে, এর পাশে কি লিখবে? টি। তারপরটা দেখো, দুটি পূর্ণ সংখ্যা ভাগ করে সর্বদাই পূর্ণ সংখ্যা পাই। সর্বদা কথার অর্থ কি? সব সময়, যখনই আমি ভাগ করব, সব সময় যেন আমি পূর্ণ সংখ্যা পাই। ধরো একটা পূর্ণ সংখ্যা আমি -8 নিচ্ছি, আর একটা -2। যদি আমি -8 কে -2 দিয়ে ভাগ করি, কত পাবো? মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, 4, 2 4 8, তাই তো? এটা একটা পূর্ণ সংখ্যা। আমি যদি -7 আর -3 নেই, দিয়ে যদি ভাগ করি, -7 আর -3, 7 কে যদি 3 দিয়ে ভাগ করি, এটা কি হবে? +7/3। এটা তো পূর্ণ সংখ্যা নয়, এটা ভগ্নাংশ সংখ্যা, তাই না? তাহলে সর্বদাই কি পাচ্ছি আমি? পূর্ণ সংখ্যা পাচ্ছি না, তাহলে এটা মিথ্যা। যখন আমি সর্বদাই পাচ্ছি না, সেটা হবে, এই বক্তব্যটা কি হবে? মিথ্যা হবে। আচ্ছা, এরপরে দেখো 9 একটা, দুটি মূলত সংখ্যা যোগ বিয়োগ গুণ ও ভাগ করলে কি সংখ্যা হবে লিখি। ভাজক শূন্য নয়, এরকম। আচ্ছা, দুটি মূলত সংখ্যা যোগ করলে মূলত সংখ্যাই পাবো, গুণ করলেও মূলত সংখ্যা পাবো, ভাগ করলেও মূলত সংখ্যাই পাবো। যোগ বিয়োগ গুণ ভাগ সবই আমি কি পাবো? মূলত সংখ্যাই পাবো।
উদাহরণ সহ যদি দেখিয়ে দাও কোনো অসুবিধা হবে না। উদাহরণ সহ ধরো যে কোনো একটা মূলত সংখ্যা লিখছি 1/2 আর 1/3, দুটা মূলত সংখ্যা। 1/2 আর 1/3 যদি যোগ করি লসাগু হবে 6, দুটার গুণফল। এর লব হবে 3, এর লব হবে 2, 2 এর সঙ্গে 3 গুণ করছি তার একের সঙ্গে 3, এটা হবে 5/6। এটা একটা মূলত সংখ্যা। যদি বিয়োগ করি 1/2 বিযুক্ত 1/3, 6 লসাগু 3 বিযুক্ত 2 সমান 1/6। এটা একটা মূলত সংখ্যা। যদি গুণ করি 1/2 গুণিত 1/3, 1/6 মূলত সংখ্যা। ভাগ যদি করি 1/2 ভাজিত 1/3, ভাগের সময় কি হয়? ভাজককে উল্টে গুণ 3/2। এটা একটা মূলত সংখ্যা। অর্থাৎ সবগুলাই কি হবে? দুটি মূলত সংখ্যার যোগ বিয়োগ গুণ ভাগ সবগুলাতেই কি পাবো? মূলত সংখ্যাই পাবো। আচ্ছা, আজকে এখানে অবধি থাক, পরের দিন পরে ক্লাস।